সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। আজকে আমরা আছি নারীবাদী বৈঠকের সপ্তম পর্বে এবং আজকে আমাদের বিষয় আছে। আমাদের সাথে আজকে আছেন খুবই পরিচিত মুখ, খুবই বিখ্যাত মুখ। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার হয়তো তেমন কিছু নয়, তারপরেও আমি বলছি আমাদের সাথে আছেন জেন্ডার বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী শিপা হাফিজা, যার আসলে এত লম্বা পরিচয় বলাও মুশকিল, তো তাকে আমি সংক্ষিপ্ত ভাবেই বললাম যে জেন্ডার বিশেষজ্ঞ ভাবেই তিনি সবচেয়ে বেশি পরিচিত এবং সবাই তাকে জানেন, চিনেন। আমাদের সাথে আছেন রওশন জাহান মনি, যিনি কাজ করছেন এএলআরডি তে ল্যান্ড নিয়ে এবং যে জমি নিয়ে যে অধিকার, সেই অধিকারের উপর তিনি এএলআরডি ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে। আমি আসলে আমরা অল্প সময় যেহেতু কথা বলি এবং আমাদের আলোচনার বিষয়টা আসলে অনেক বড়, সেই একটা ঘন্টা হয়তো এই বিষয়ে আলোচনা করার জন্য খুবই সংক্ষিপ্ত সময়, কিন্তু আমরা চেষ্টা করব যত যতটুকু এর মধ্যে আলোচনা করা যায় ততটুকু আলোচনা করার। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। আমি শুরুতে দেশে সম্পত্তির একটা ধারণা আছে। আমরা সম্পত্তি বলতেই আসলে বস্তুগত সম্পত্তিকে বুঝি। তার থেকেও যদি বেশি বলি যে সম্পত্তি বলতে আমরা বুঝি একটি বাড়ি, একটি জমি, একখণ্ড জমি বা যেটার একটা আর্থিক মূল্য আছে, সেইটাকেই মূলত আমরা সম্পত্তি বলে বুঝে থাকি। তো আমি আপনার কাছে এই জায়গাটাতেই শুরু করতে চাচ্ছি এখান থেকে, যে আপনি জেন্ডার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এবং বাংলাদেশে একজন প্রথম সারির জেন্ডার বিশেষজ্ঞ বলতে আসলে আপনাকে আমরা বুঝে থাকি। তো সেই জায়গা থেকে আসলে সম্পত্তি বলতে আমরা আসলে ঠিক কি বুঝি, বা নারীর যে সম্পত্তি, সেই সম্পত্তির জায়গাটা আসলে কি আপা, সেই জায়গাটা আমি আলোচনা করতে যাচ্ছি। শিপা। হ্যাঁ, আজকে আমি এটা নিয়ে চিন্তা করছিলাম। আসলে যখনই আমরা নারীর সম্পত্তির কথা বলবো, তখন অবভিয়াসলি আমরা চিন্তা করছি আমাদের মানে প্রেক্ষাপটটা হচ্ছে যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। এই বিষয়টা এখন সারা বিশ্ব জুড়ে বেশ একটা প্রপাগান্ডা পেয়েছে, যদিও বাংলাদেশে আসলে এই ধরনের কাজের সূত্রপাত হয়েছিল আজ থেকে কয়েক মানে দশক আগে। তো সেই অর্থনৈতিক ক্ষমতায়ন মানে এনি ক্ষমতায়ন, কিন্তু অর্থনৈতিক ক্ষমতায়ন যখন বলি তার মানে কি? মানেই হচ্ছে যে নারী তার নিজ অবস্থানকে বিশ্লেষণ করে সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে এবং সব বিশ্লেষণের মাধ্যমে সে তার সমস্যা সমাধানের জন্য অনেকগুলো পথ বেছে দেখতে পাবে এবং সেই পথ থেকে তখন সে একটা পথ, হয়তো কি দুটো পথ বেছে নিল সমস্যা সমাধান কিংবা অগ্রযাত্রার জন্য। এবং শুধু নারীর একার বিষয় নয়, তখন সমাজ এবং আশেপাশে যারা আছেন, সেটা ল বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, শিক্ষা বলেন, সবাই তাকে কিন্তু সেই ফ্যাসিলিটেশনটা থাকতে হবে, যাতে নারীর সেই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে, যেটা যেন আরো শক্ত করে ত্বরান্বিত করে এবং তার যে অধিকারগুলো পাবার কথা সেগুলো যেন একটা বিন্যস্ত থাকে, সে চাইলে সেই অ্যাক্সেস গুলা পাবে। কাজেই আমরা যখনই এম্পাওয়ারমেন্ট বলছি, এটা এমন কিছু না যে একজন মানুষ একা একা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে। এটা একটা গোষ্ঠীগত ব্যাপার, নিজেরও ব্যাপার কিন্তু গোষ্ঠীগত ব্যাপার, আর সার্বিকভাবে একটা ফ্যাসিলিটেশনের ব্যাপার সকলের পক্ষ থেকে, বিশেষ করে রাষ্ট্রের পক্ষ থেকে। এখন সেই প্রেক্ষিত থেকে আমরা যদি আসি, তাইলে সম্পদ মানে কি? অবভিয়াসলি সম্পদ তো খুব সহজভাবে যেগুলো বলছো তুমি, যে আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া, সেটাও সম্পদ। আমাদের জমি, বাড়ি, গাড়ি, এইগুলো সবই আমাদের সম্পদ। কিন্তু আমার কাছে মনে হয় যখন আমরা সম্পদের কথা বলি, আমার চাকরির নিশ্চয়তা, আমার একটা সুশিক্ষা, যে শিক্ষাটা আমাকে ক্ষমতায়িত করবে নারী এবং পুরুষ উভয়কেই, সেটাও একটা বড় সম্পদ। তাছাড়া যেমন আমার রাস্তাঘাট নিরাপদ, সেইটা সম্পদ, কারণ আমার মোবিলিটির জন্য যেন সব রকমের কিছু ব্যবস্থাপনা যেন থাকে, সেই সম্পদ যেন আমার থাকে। আবার আমার যে ইচ্ছা অনিচ্ছা বোঝার, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার এবং সেটা আয়ত্তে এনে সেটার অ্যাক্সেস তৈরি করার জন্য যে সুযোগ সুবিধা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে সব জায়গায় যেন সমানভাবে সাদরে গৃহীত হবে। আমাদের
রাজনীতি বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, প্যান্ডামিক ব্যবস্থাপনা বলেন, যদিও আমাদের ইউএন এর সেক্রেটারি জেনারেল বলছেন প্যান্ডামিকের সময়ে নারীকে সব রকম কর্মকাণ্ডের সিদ্ধান্তের মধ্যমণি হিসেবে চিন্তা করে প্যান্ডামিক নিরসনে কাজ করতে হবে। কিন্তু আমরা বলি যে প্যান্ডামিক ছাড়াও এই যে যা কিছু রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, যত রকম সামাজিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য, রাস্তায় বের হওয়া, কথা বলা, আইন, বিচার, সবকিছু কিন্তু নারীর ওই ক্ষমতায়নকে কেন্দ্র করে যদি আবর্তিত হয়, এইটাও একটা বড় সম্পদ। কাজে এটা পাওয়া আর না পাওয়ার মধ্যে সম্পদের এক্সেস বাড়া, সম্পদের এক্সেস না থাকা, সেইখানে তখন আমরা সেই আলোচনায় যেতে পারবো। আবার যেমন মূল্যবোধটা কি, আবার নারীকে আমরা কিভাবে দেখি, পুরুষকে আমরা কিভাবে দেখি, আমরা কি মনে করি নারী 5, 6, 7 পড়লেই আর গিয়ে কোথাও একটা মানে অত ভালো পরিস্থিতি না, কোনো রকমে আর্ন করলে কি সেটা কি আসলে নারীর সম্পদ হয়, সেটা কি নারীর এম্পাওয়ারমেন্ট হয়? সেটাও একটা ভুল ধারণা। নারী তো একা শিক্ষিত হয়ে পৃথিবীতে চলতে পারবে না, যা বাংলাদেশে হচ্ছে। কেননা তখন অন্যরা, পুরুষেরা, ছেলেরা, ওরা তো শিক্ষিত হয় নাই, তাহলে লাভটা কি হলো? আর শিক্ষাটা যেন সাহসী, শিক্ষাটা যেন এমন শিক্ষা যেটা সনাতন প্রতিবন্ধকতাগুলোকে চ্যালেঞ্জ করতে পারে, পরিবর্তনও করতে পারে। আবার যেমন আরেকটা ব্যাপার আমার মনে হয়, যখনই আমরা বলছি যে সম্পদের কথা, আমাদের উত্তরাধিকার সূত্রে নারীরা পুরুষের থেকে অর্ধেক পান। এখন কথা হচ্ছে যে এটা তো আমাদের সারিয়ার লতে ছিল, ওই সময় আমরা বলি, কিন্তু দেখেন, আমি শিওর অন্য বক্তা অনেক ভালো বলবেন, তো আমি এটুকুন বলতে চাই, যখন একবার এই সারিয়া লয়ের উত্তরাধিকার আইন নিয়ে এক সমস্যা তৈরি হয়েছিল, যে যখন নাতি নাতনিরা যারা অরফানেজ, যাদের বাবা নাই, তারা কিভাবে সম্পদ পাবে? একসময় কিন্তু সারিয়া আইনে সেই সম্পদে তারা মালিক হতে পারতো না যদি তাদের দাদা বেঁচে থাকতেন। কিন্তু 1961 নিতে পারে, পেতে পারে। তাহলে আমরা যখন শুধু বলি যে নারীর যদি সমান অধিকার, সম্পত্তিতে সমতা আনতে হলে এত আপত্তি, এত কিছু, এই বিষয়টাও কিন্তু সম্পূর্ণ একটা জেন্ডার ভিত্তিক একটা অ্যাটিটিউডনাল আপত্তি, অন্য কিছু নয়। কিন্তু এটার পিছনে কোনো যুক্তি নাই যে নারীকে কম দেবে বলে। একসময় বলতো ছেলেরা বাবা মাকে দেখভাল করে খাওয়ায়, এখনকার স্ট্যাটিস্টিক্স সেটাকেও খুব বেশি সাপোর্ট করতে পারে না। কাজেই এই বিষয়গুলো সবই নারীর অধিকারের বিষয়, এবং এগুলা সবই হচ্ছে সম্পদের মধ্যে ডেফিনেশনের আওতায় পড়ে। কাজেই আমাদের যদি আমরা বলি যে প্রপার্টিতে নারীর অধিকার, তাহলে সব বিষয়গুলো, একটা হচ্ছে টাকা পয়সা, অর্থ, স্থাবর সম্পত্তি, কিন্তু অস্থাবর সম্পত্তি, আমার মান সম্মান, আমার যে ডিগনিটি, এটাও কিন্তু আমার জন্য একটা প্রপার্টি, এটাও আমার সম্পদ, এবং এগুলা নিয়ে একজন নারীর জীবন সুন্দর এবং ক্ষমতায়িত হতে পারে। আমার মনে হয় আমি এখানে থামি। অসংখ্য ধন্যবাদ আপা, আপনি খুব সুন্দর করে বললেন যে আসলে এডুকেশন যে একটা সম্পদ, সেটাকে কিন্তু আমরা আসলে ওইভাবে চিন্তাই করি না যে এবং এডুকেশনের যে আপনি ইয়েটা দিলেন যে এডুকেশন, ওই এডুকেশন যেটা আসলে পরিবর্তন চাই, যে সনাতন যে পদ্ধতি সেগুলো আমরা ভাঙতে পারি, সেই এডুকেশন। তো এই এই জায়গাগুলো আমরা আসলে কখনো এইটাকে সম্পদ হিসেবে কখনো চিন্তাই হয়তো করি না। সম্পদ বলতেই আমরা আসলে সেই প্রপার্টি, আর্থিক মূল্যের যে সম্পদ সেটাকেই ভাবি। আমি একটু মনিয়াপার কাছে এ পর্যায়ে যাচ্ছি। মনিয়াপা, আপনারা ল্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অনেক বছর ধরে। এছাড়াও আপনি একজন নারী অধিকার কর্মী হিসেবে আপনার আলাদা একটা আইডেন্টিটি আছে আমি জানি। তো সেই জায়গা থেকে বলতে যে বাংলাদেশে আমরা দেখছি একটা ইয়েতে, বাংলাদেশের টোটাল যে বিশ্বে, সারা বিশ্বেই যদি বলি যে 70% নারী আসলে তার সম্পত্তিতে অধিকার পাচ্ছে, এবং বাংলাদেশের সেই অবস্থানটা হয়তো আরো কম, আমি ঠিক জানি না। তো এই জায়গায় আমি একটু জানতে চাচ্ছি যে পারিবারিক যে সম্পত্তির ব্যবস্থা, সেখানে নারী আসলে কি অবস্থায় আছে, এবং সেখানে আপনারা মানে কি কাজ করছেন একটু যদি। ধন্যবাদ। প্রথমত শিপা আপাকেও ধন্যবাদ যে উনি একটি
সুন্দর একটা সূচনা করলেন যে সম্পদ এবং সম্পত্তির সঙ্গে পার্থক্য করে দিলেন, এবং আমাকে যেহেতু ভূমি অধিকার বা নারীর সম্পত্তিতে অধিকার নিয়ে বলতে বলা হয়েছে, আমরা যে জায়গাটায় মূলত ওভারঅল চিত্র আমরা অনেকটা জানি যে বাংলাদেশে কোন আইনটি প্রচলিত। এখানে যদিও আমাদের সংবিধান সম অধিকারের কথা বলেছে, কিন্তু এখানে আমাদের বিচারগুলো যেগুলো হয়, সিদ্ধান্তগুলো যেগুলো নির্ধারণ করা হয়, সেগুলা ভেরি মাচ গাইডেড বাই, আমরা বলি যে পার্সোনাল ল। এখন এই ধর্মীয় আইন দ্বারা এগুলো পরিচালিত হয়, যেগুলোর প্রত্যেকটাই শুধু মুসলিম মেজরিটি কান্ট্রি হলো মুসলিম আইন নয়, হিন্দু আইন এবং অন্যান্য ইভেন আদিবাসী আইনের মধ্যে এটা নারীর এগেইনস্টে ডিসক্রিমিনেট। এখন সম্পত্তির অধিকারের কথা আমরা জানি যে এখানে ওই যেহেতু পার্সোনাল ল দিয়ে গাইডেড হয়, সেখানে আমরা সোজা হিসাবটা জানি যে মুসলিম হয়ে থাকলে, ধর্মাবলম্বী হয়ে থাকলে তিনি পিতার সম্পত্তিতে ভাইয়ের অর্ধেক পেয়ে থাকেন, হিন্দু সম্পত্তিতে তারা আদৌ কিছু পান না, এবং আদিবাসীতে কোথাও কোথাও গারো এবং আরো একটি কমিউনিটি আছে যারা হয়তো ম্যাট্রিলিনিয়াল কিছু তাদের ব্যবস্থা থাকার কারণে সম্পত্তির অধিকার পেয়ে থাকেন। আর বাদ বাকি অন্যরা, যদিও ক্রিশ্চিয়ানিটিতে এটা সমান বলা হয়, কিন্তু সম্পত্তির আইনগত ভিত্তিতে সেটা ডিসক্রিমিনেটরি থাকার পরও যেটুকু আছে সেটুকু বাস্তব অবস্থায় সেখানে কিন্তু আসলে সেই জায়গাটা যদি বলে ডিজুরে এবং ডিফ্যাক্টো সিচুয়েশনে কিন্তু সব অলমোস্ট জিরো ধরতে হবে। এখানে যেহেতু এলআরডির কথা বললেন, আমাদের কিছু গবেষণা হয়েছে যেখানে স্বনামধন্য গবেষক ডক্টর আবুল বারকাত বহুবার রিসার্চের মধ্যে বলেছেন নারীর এফেক্টিভ মালিকানা সম্পত্তিতে, শহরের কথা বলেননি, বিশেষ করে গ্রামের যে সম্পত্তি, যেখানে অধিকাংশ নারী বসবাস করেন, যেখানে জীবন জীবিকার উৎস তাদের কাছে জমি, যেখান থেকে লাইভলিহুড তাদের কৃষি, তাদের সম্পত্তি যদি বলে থাকেন সেটা বেশিরভাগ হচ্ছে যে মূলত হচ্ছে কৃষি জমি। সেই জমিতে যদি বলে থাকেন সেইখানে সম্পূর্ণ ডিসক্রিমিনেটরি, এবং ওনার হিসেব মতে যেটা হলো যে 4 থেকে 5% মাত্র ইফেক্টিভ মালিকানা তাদের জমিতে রয়েছে। হ্যাঁ, তার বেশি নয়। উনি ইফেক্টিভ বলতে বলেছেন যে নামে জমিটা না, শুধু যেটা উনি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন, সেখানে সিদ্ধান্ত নিতে পারছেন, বেচা বিক্রির ক্ষমতা রাখছেন, সেরকম মালিকানা। এই হলো পরিস্থিতি। সারা বিশ্বেই নারীদের সম্পত্তিতে অধিকার 15%-এর বেশি নয়, সেটা বলা হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একেবারেই নিচুতে রয়েছে, যেটি হলো 4 থেকে 5% মালিকানা গ্রামীণ সম্পত্তির ব্যাপারে। আমাকে যদি শহরের কথা বলে থাকেন, সেখানে তার চেয়ে একটু বেশি দেখা যায় আপাত দৃষ্টে, কিন্তু সেটা কি আসলে নারীর সম্পত্তি? সেখানে আমরা দেখবেন ইদানিং কালে যখন সম্পদের অনেক হিসেব বের হয়, সেখানে কিভাবে সেই সম্পত্তিতে আমি তৈরি করলাম, তখন দেখা যায় যে বড় একটি অংশ জুড়ে যেটা থাকে সেটা হলো দুর্নীতি। সেই দুর্নীতির যেখানে আছে যে শাশুড়ি, স্ত্রী, এই ধরনের আমাদের যারা নারীরা আছেন, তারা সেই সম্পত্তির আপাত দৃষ্টে মালিক হয়ে থাকেন, কিন্তু আসলে কিন্তু সেই সম্পত্তিটি তাদের নয়। সেটি হলো সামহাও ম্যানেজ করা, এবং ওইটির পার্ট হিসেবে থাকায় আমরা মাঝে মধ্যে দেখি যে ওনারা কিছুই জানেন না, যখন দুদক বা অন্যান্য সংস্থা এখানে ইন্টারভেন করেন, কোর্ট কাচারিতে তারাই দৌড়াদৌড়ি করছেন, অথচ যেটার আসলে তারা মালিক নন। এই হলো শহুরে সম্পত্তির হিসেব। সেখানে মৃত শাশুড়ির অনেক সম্পদ আছে, হ্যাঁ, স্ত্রীর নামে রয়েছে, যেটি উনি জানেন না কোনোদিন। আর গ্রামের কথা তো বললাম, 4 থেকে 5%-এর বেশি সেটা নয়। সে কারণ হলো মূলত এটা সংবিধানের সঙ্গে যেটা বলা হয়েছে সেটার সাথে আমি সাংঘর্ষিক বলবো কিনা জানি না, কিন্তু পার্সোনাল ল দ্বারা গাইডেড হওয়ার কারণে সেটাই রেসপেক্টেড হয়, সেটাই বিধান যদি বলি, আইন তো রয়েছেই, সেটা দিয়ে নির্ধারণ হয় বলেই সেখানে এই বৈষম্যমূলক অবস্থাটি বেশ সুন্দরভাবে সমাজে টিকে আছে এবং সমর্থিত হচ্ছে। ধন্যবাদ মনিয়া, আপনি খুব সুন্দর করে বললেন। এরপরে আমরা আবার আপনার কাছে আসব। যদি শিপাপার কাছে একটু যাই, যে নারীর এই যে সম্পত্তিতে নারীর অধিকার বলছি আমরা দীর্ঘদিন ধরে, সম্পত্তি বা সম্পদ যাই বলি, এটা আসলে নারীর যদি সম্পত্তিতে অধিকারটা পেয়ে যায়, সেক্ষেত্রে নারীর যে বৈষম্য, সেই বৈষম্য রোধে এই সম্পত্তি অধিকার পাওয়ার সাথে কতটুকু সম্পর্ক যুক্ত?
বা বৈষম্য রোধে আদৌ আসলে এই সম্পত্তিতে যদি অধিকার পায় তাহলে বৈষম্য রোধে এটা কোনো কাজ করবে কিনা? আপনার মিউট আছে, আপনার মাইকটা মিউট আছে। আমাদের যে নারী উন্নয়ন নীতিটা পেলাম 2011-তে, তাই না? তো সেইখানে বলা হয়েছে নারী যে উপার্জন করবে এটা তার নিজস্ব সম্পদে পরিণত হবে। আর এছাড়া তো যেটা আমরা বলছি যে আসলে উত্তরাধিকারের সম্পদ তো অবশ্যই নারীর সমান হওয়া উচিত। আমরা যদি সিডো কনভেনশন দেখি, সেখানেও বৈষম্যমূলক যে কোনো আইনকে পরিবর্তন করার কথা বলা হয়েছে এবং সেই জায়গাগুলো চিন্তার মধ্যে আছে। তবে ইন্টারেস্টিংলি গত বছরই যখন এটা হচ্ছিল লোকাল গভর্নমেন্ট লিগ্যাল সার্ভিসেস এনএলএসও যে ওদের একটা ন্যাশনাল দিবসে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের দেখতে হবে যাতে আমাদের সন্তানেরা কোনোভাবে বৈষম্যমূলক ভাবে উত্তরাধিকার সম্পত্তি না পায়। তো এই বিষয়গুলো কিন্তু সেখানে আছে, আমাদের চারিপাশে এই কনটেক্সটটা আছে, আমি শুধু এটা বলতে চাচ্ছি। এখন আমরা যখন বলি যে নারীর এই সম্পদে পেলে কি সহিংসতা রোধ হবে, প্রথম কথা হচ্ছে যদি সম্পদে সমান অধিকার পায় তাহলে, এবং সাথে সাথে আমরা দেখছি যে এই ছোটবেলায় নারীকে, ছোট শিশু মেয়েকে যে আমরা বৈষম্য করি সেগুলা কিন্তু তখন কমতে বাধ্য হবে। কেননা এখন করি এই জন্য আমরা মনে করি সবকিছুর উত্তরাধিকার ছেলে, কাজে ওকে আমরা প্যাম্পার করব, কিন্তু সেই কথাটা তখন থাকবে না। তবে শুধু আমি সম্পদ মানে তাকে জমি দেব, টাকা দেব বললেই সে সম্পদশালী হবে না, এটাও সত্য কথা। তাকে উপযুক্ত শিক্ষাও কি দেব কিনা, আমার ছেলেকে যেভাবে শিক্ষিত করি, যেভাবে যত্ন নিয়ে পড়াশোনা করাই, মেয়েকেও কি সেইভাবে করব? না করলে কিন্তু আসলে তো মেয়েও নিজেও তো সম্পদ হতে হবে। সম্পদ তো খালি সে বাইরে থেকে আহরণ করে খুব একটা সম্পদশালী হতে পারবে না, নিজেও কেউ সম্পদশালী হতে হবে। তার মানে ভালো শিক্ষা থাকতে হবে, তার মানে তাকে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা করে যেন সে যেতে পারে, যে কোনো সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে চ্যালেঞ্জ গুলো আসে, প্রতিবন্ধকতাগুলো আসে, সেইগুলোকে সে যেন উতরায় যেতে পারে এবং উতরায় যাওয়ার জন্য পারিপার্শ্বিক সহযোগিতা পায়। এই সকল সম্পদ যদি থাকে অবশ্যই নারীর প্রতি সহিংসতা তো কমতে বাধ্য। আমার মনে হয় আমরা যদি শুধুমাত্র প্রাথমিকভাবে উত্তরাধিকার আইনকে সমান করে দেই, তাহলে ছোট বয়সে শিশু মেয়েগুলোর উপরে তো ভালো, কিন্তু ওই সম্পদে যদি ওর অধিকার এসে যায়, আমার কাছে মনে হয় তখন নিশ্চয়ই বাবা মা ভাববেন ও যেটুকুন খাচ্ছে, যেটুকুন পড়ছে, এটা তো ওর নিজস্ব সম্পদ, কাজেই সে এখানে থাকতেই পারে, এখানকার সব রকম সুবিধা ভোগ করতে পারে। সেটা আরেকটা, সেটা একটা। আর যেহেতু নারীর সম্পদ কম, সেই জন্য শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবখানেই তাকে একটা অযাচিত বিষয় হিসেবে দেখা হয়। মনে করা হয় যৌতুক দিয়ে যদি কিছু নিয়ে আসতে পারো তাইলেও তুমি একটা কাজ করলে। এই যে মন মানসিকতা গুলো তখন পরিবর্তন হবার একটা সুযোগ তৈরি। এখন তুমি নিজেই একজন সম্পদশালী মানুষ, কাজেই তোমার সাথে আমি সেই ব্যবহার করব যে ব্যবহার করলে তোমার সম্পদ একসময় হয়তো আমরা দুজনে ভাগাভাগি করতে পারবো। যেমন মানে উভয় সম্পদ ভাগাভাগি করবে, এটাই স্বাভাবিক বিষয় হওয়া উচিত। কিন্তু নারীর উপরে, তারপরে যেমন নারী যে চাকরি করে, আমরা বহু দেখেছি আমাদের জীবনে, 20-30 বছরের কাজেও দেখেছি মেয়েরা যে ইনকাম করে, সেটা রেডিমেড গার্মেন্টস হোক আর ঘরের সাহায্যকারী হিসেবে হোক, কিংবা তারা আর্টিজান হিসেবে যে কাজগুলো করে, বেতনটা ঠিকই তার পুরুষ এসে নিয়ে যায়। একদম নিয়ম বেঁধে ওই সময়টাই সে আসবে, এসে অফিস থেকে ঠিক বেতনটা যেদিন পাবে সেদিন হাতে করে নিয়ে যাবে, আর না হলে মেয়েটি বাধ্য হবে। এবং এটা শুধু ওই যে রেডিমেড গার্মেন্টস আর অমুক বললে না, হাইয়েস্ট লেভেলেও যারা চাকরি করি আমরা,
তাদের জীবনেও যে এটা খুব একটা হয় না তা না, যে টাকাটা কিন্তু তখন মনে হয় যে তুমি তো আমার সংসারের কাজ করার কথা, তোমাকে চাকরি করতে দিলাম, তাহলে তোমার তোমার টাকাটা আমার টাকা, এই বিষয়গুলো কিন্তু আছে। আবার রিসেন্টলি আমি দেখলাম আমাদের কিছু আহ উম, আহ, মানে মানবাধিকার সমাজ কিংবা ইভেন আইএনজিওরাও যে নারীর যে কাজ, ঘরের যে কাজ, সেটাকে মূল্যায়ন করার জন্য যে একটা আন্দোলন হচ্ছে, আমরা সবাই করছিলাম, সেখানে দেখলাম সরকার বলছেন যে হ্যাঁ আমরা এই যে আন্দোলনটা আমরা এটাকে বিবেচনা করে দেব, নারীর কাজ কাজ যেন মূল্যায়িত হয়। এই যে আরেকটা ভুল আইডিয়া, নারীর কাজ মূল্যায়িত হবে কেন, গৃহের কাজ মূল্যায়িত হবে। নারী করে বলে এটাকে আবারও আমি নারীর কাজ দিব, তারপরে মূল্যায়নের সময় যেটাতে যাওয়ার কথা ছিল 5,000 টাকা ইউনিট, সেখানে আমি 50 টাকা ইউনিট ধরে দিব, তাহলে তো হবে না। এটা গৃহের কাজ। আর তারপরে আইনের সাথে এটাও থাকতে হবে যে এই গৃহের কাজ নারী এবং পুরুষ ভাগাভাগি করে করবে, এটা কখনো নারীর উপরে চাপিয়ে দেয়া যাবে না। এই যে বিষয়গুলো আসলে তো শুধু একটা আমি ওকে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি 2,500 না ছেলেকে মেয়েকে দিলাম, ওটা নট এনাফ। এটার সাথে এটার একটা প্রসেস আছে, শিক্ষা আছে, একটা কালচার বিল্ড করতে হবে। কাজেই একটা হচ্ছে যে হ্যাঁ, এটা হলো প্রথম ধাপটাই করতে হবে, যে সমান অধিকার দিতে হবে সম্পদের। আর দ্বিতীয় ধাপটা হবে সেই সম্পদের যাতে এক্সেস, একটা হচ্ছে অ্যাক্সেস প্রবেশাধিকার, আরেকটা হচ্ছে সম্পদকে নিজের করে ব্যবহার করার মতন যে সক্ষমতা, এই সক্ষমতাও কিন্তু তৈরি করে দিতে হবে। যেহেতু নারী সাধারণত নিজের ইনকাম নিজে ব্যয় করা কিংবা নিজের যা কিছু সম্পদ আছে নিজে ভোগ করাটা খুবই কম করে। যেমন মনে করেন একটা গরু, একটা বাড়ির গাছ, এগুলো কিন্তু নারী গাছটা লাগিয়েছিল, গরুটা নারী দেখভাল করেন, সব তারই কাছে আছে, কিন্তু বিক্রির সময় কিন্তু নারীরা এটাতে কোনো অধিকার থাকে না, বিক্রি করেন কিন্তু বা সাধারণভাবে পুরুষরা, কাজে তিনি তখন ওই টাকা পয়সার মালিক হয়ে যান। এই যে সূক্ষ্ম বিষয়গুলো আছে সম্পদের অধিকারের ক্ষেত্রে, সেই সূক্ষ্ম বিষয়গুলোর সাথে আমাদের আসলে ওতপ্রোতভাবে কাজ করতে হবে। যদি আমরা এই আইনটা করি, যে বাংলাদেশ এবং প্রাইম মিনিস্টার বলেছেন প্রতি সন্তানের সম্পদ যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, এই আইনটা যদি আমরা করি, তাহলে যে এই আইনটা যারা তৈরি করবেন, প্রিপারেশন যারা করবেন, তা কিন্তু সাথে সাথে এই আনুষঙ্গিক বিষয়গুলোকেও কিন্তু উল্লেখ করে এটার একটা বিধান করতে হবে। কেননা নাহলে নাহলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে আমার ছেলে আমার মেয়ে সমান পায়। যেমন আমি একবার দেখেছিলাম ইয়েতে, রুয়ান্ডাতে দেখেছিলাম ওরা কি করে, ওদের যা কিছু সম্পদ আছে বিয়ের সময়, মনে করেন আমার 5টা বাচ্চা, আমার যখন বাচ্চাদের বিয়ে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, ওই 5 ভাগের 1 ভাগ ওকে দিতে বাধ্য। এটা হলো সরকারের আইন। এরপরে আসলে মেয়েটা নিজের সম্পদ নিজে ব্যবহার করতে পারছে কিনা, প্রাথমিক পর্যায়ে কিন্তু এটার উপরে মনিটরিং নাই। প্রাথমিক পর্যায়ের মনিটরিংটা ওরা করেছিল, বেশ অনেক আগের কথা, ওরা করেছিল সবাই যেন পেয়ে যায়। যখন পেয়ে গেল বেশ অনেকেই, তখন এইসব আসলো, তাহলে পেলে আবার কি সমস্যা হয়। কাজেই শুধুমাত্র আইন করে আমি সম্পদ দেব, এটা দিতে হবে, এটা মাস্ট করতেই হবে সভ্য সমাজে থাকতে হলে, বাট একই সাথে সেই অ্যাক্সেসটা কি করে বাড়াতে হবে, অধিকার কিংবা মালিকানা কি করে অর্জন করতে হবে নারীদের, সেই ব্যাপারগুলোর সাথে সন্নিবেশিত করতে হবে। সরি, ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক আলোচনা করার আছে, এবং এই যে আমাদের সমাজের কিছু ট্যাবু আছে, ট্যাবুগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমি মনিয়াপার কাছে জানতে চাচ্ছি, আবার মনিয়াপা আপনি আইনের কথা বলছিলেন যে আমাদের দেশের আইনগুলো এবং বিশেষত আইনগুলো ধর্মীয় যে নীতিমালাগুলো, ধর্মীয় যে নিয়মগুলো, সেগুলোর উপরে বেস করে এই আইনগুলো চলছে। এখন যে সময় এই আইনগুলো তৈরি করা, আমরা যদি দেখি আমাদের দেশের যে সম্পত্তির যে আইন, সেই আইনটা সেই 1961 সালের আইন, এবং সেটা এখনো চলছে। আমরা দেখেছিলাম যে 2011 সালে নারী নীতিমালা একটা তৈরি করার প্রস্তাবনা হয়েছিল, এবং সেটা প্রস্তাবনা আকারই আছে। সেখানে আমরা দেখি যে ধর্মীয় যে মৌলবাদীদের যে একটা দাপট, এবং সেখানে সরকারের যে একটা অবস্থান, যে ওই তাদের আন্দোলন দেখে সেই নীতিমালা আর কোনোদিন হলোই না, বাস্তবায়নই হলো না, ওখানেই আটকে গেল। তো এখানে আপা আপনার কাছে আমি মানে আসতে চাচ্ছি আইন যে আইন হিসেবে হলো না আর কি।
হ্যাঁ, আইন তো আর হলো না। তো এখানে নীতিমালা আপনার হয়েছে, কাছে যে আইনে পরিণত হলো না। আইনে আর পরিণত হলো না। তো এই যে ৬১ সালের আইন বর্তমান সময়েও আছে এবং নারীকে এখনো একটা বস্তুগত অবস্থা থেকে চিন্তা করা হচ্ছে, যেখানে নারীরা আসলে কিন্তু অনেকেই কাজ করছেন, নানান ধরনের কাজের সাথে ইনভলভ হচ্ছে। সেখানে এই ধর্মীয় আইনটাকে বজায় রেখে আসলে নারীকে সে সামনে এগিয়ে নেওয়া যায় সম্ভব কিনা, বা এই আইনটা এখন বর্তমান সময়ের সাথে আসলে কতটুকু সঙ্গতিপূর্ণ, আপা সেই জায়গা থেকে একটু যদি আলোচনা করেন। এটা কি আমাকে বললেন শিমুল? মনে হয়। হ্যাঁ, আপনাকে বলেছি মনে আপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন আপনি যেটি বললেন সবসময় মানে বাস্তবতা যেটি আমাদের সামনে, সেটা দিয়ে তো এই আইন যেটি প্রচলিত আছে সেটা দিয়ে তো খুব সুবিচার হচ্ছে না, সেটা আমরা স্পষ্টতই জানি। যেহেতু আমরা আমাদের দেশের এখনো ৮০% খানা গ্রামে বাস করেন, তার মানে হচ্ছে যে ৮০% নারী ওই খানার সঙ্গে যুক্ত যারা গ্রামে বাস করেন। হ্যাঁ, তাদের কথাও যদি বলে থাকি, তারা কিন্তু এখন তাদের যে কর্মক্ষেত্র, প্রাইমারি সেক্টর, আনস্কিল লেবার ফোর্স, আমাদের টোটাল শ্রমশক্তির ৪০% কিন্তু এখনো কৃষিতে নিয়োজিত। তো কি জেনে করেন, তার মূল উপাদান হচ্ছে জমি। হ্যাঁ, তো এখন এই জমিতে এটি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণায়ও দেখা গেছে যে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকা অথবা অর্থনৈতিক মুক্তির সোপান হিসাবে দেখেন যদি তারা ওখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু যেখানে এই সম্পদে অ্যাক্সেস বা আইনগতভাবে পাওয়ার ভিত্তিটাই বৈষম্যমূলক, সেখানে তো এটা কোনোভাবেই বলা যায় না যে সেখানে খুব শক্তপোক্ত অবস্থানে তারা রয়েছেন। এখন এইটার রিফর্মস এর কথা যদি বলেন, এখানে আপনি সংবিধানের কথা যদি বলেন, সেখানে কিন্তু বলা আছে সবাই আইনের চোখে সমান, সবাই সম্পদ পেতে পারবেন, সকল নাগরিক, প্রজাতন্ত্রের সকল নাগরিক সমানভাবে সবকিছুর সামনে আইন এবং সবকিছুর সামনে সমানভাবে তারা ওখানে বিবেচিত হবেন। কিন্তু একই সাথে যদি ওই যে আপা সিডোর কথা একটু তুলেছিলেন বোধহয়, যেখানে আছে যে সিডোর আর্টিকেল 2 আমরা জানি, যেটা মূলত এখানে মানুষের সমান অধিকার এবং তার সম্পত্তির কথা বলে, সেটি কিন্তু এখনো রিজার্ভ রয়েছে। এখন সেটির ব্যাপারে যদি বলেন, এই বিগত এটা বোধহয় 16 সাল লাস্ট রিভিউ যেটা সিডোর হয়ে গেল, সেখানে আপনারা প্রক্রিয়াটি জানেন, প্রতি 4 বছর পর পর সরকার একটি রিপোর্ট দাখিল করেন, সেটি সিডো কমিটিতে রিভিউ হয়ে থাকে এবং ওখানে কনক্লুডিং অবজারভেশন তারা দিয়ে থাকেন যে কি করা উচিত। এবং এর আগের বারে যেখানে সিডো কমিটি বলেছিল যে তোমার আর্টিকেল 2 তুমি কবে রিজার্ভেশন তুলে নিবা, এই আলোকে পরামর্শ দিচ্ছি তোমাকে যে তুমি তোমার দেশের ল কমিশনের সঙ্গে আলোচনা করো এবং ইন্টারন্যাশনাল স্কলার যারা আছেন তাদের সঙ্গে, মুসলিম স্কলার, যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, মুসলিম লতে এখানে অর্ধেক হয়ে আছে, তো সেখানে বললেন যে তোমরা মুসলিম লয়ারদের যারা স্কলারদের সঙ্গে কথা বলো যে এইটা তুলে নেওয়ার ব্যাপারে আসলে ইসলামিক যদি ইসের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা। তো এই গত রিভিউতে তারা যেটা বলেছেন, ল কমিশন কিন্তু এর মধ্যে মতামত দিয়ে দিয়েছেন যে এই রিজার্ভেশন তুলে নেওয়া যায়। হ্যাঁ, স্পষ্টত বলে দিয়েছেন। তাহলে বাধাটা কোথায়? এখন ইসলামিক স্কলারদের সঙ্গে যদি কথা বলতে যান, আমরা জানি অনেকগুলি মুসলিম কান্ট্রিতে তারা কিন্তু এই লটা রিফর্ম করেছেন এবং কোরআন সুন্নাহর আলোকে, যেটা দোহাইটা দেয়া হয়, কোরআন সুন্নাহর আলোকেই তারা দেখিয়েছেন যে এটা রিফর্ম সম্ভব এবং সেখানে কিন্তু কোনো ধরনের টেনশন বা উত্তেজনা তৈরি হয়নি, সেটা করে ফেলেছেন। 1961 সালের পারিবারিক আইন কি? মার্শাল্যকালীন সময়ে আইয়ুব খান যেটি করেছিলেন, তার আগে ছিল যে দাদার হাতে বাবা মারা গেলে তার ছেলেরা নাতিরা সম্পদ পাবেন না। তো সেটা মুসলিম পারিবারিক আইনে কি হলো, সেটা উনি বাতিল করে দিলেন, করে বললেন যে কেন পাবে না, বাবা নেই কিন্তু তার ছেলে মেয়েরা তো তার দাদার সম্পত্তিতে মালিক হবে। কই, তখন তো কোনো এটা নিয়ে কোনো দোহাই তোলা গেল না। তো সেখানে আমি যে জায়গাটায় পৌঁছতে চাচ্ছি সেটা হলো যে আসলে খুব স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। হ্যাঁ, এটা করার জন্য কমিটমেন্ট দরকার। আমি কখনোই বিশ্বাস করতে চাই না যে মাঠে এটির সমর্থন নেই। আমরা মুষ্টিমেয় কিছু জিনিস চিন্তা করে, আমি সেই আলোচনায় যাব না, মূর্তি ভাস্কর্য করে করে আজকে আমাদের জাতির পিতাকে নিয়ে কত বড় বিতর্ক হচ্ছে দেখেন, সাহস বেড়ে কোথায় গিয়েছে। তো আমার মনে হয় মুসলিম তারা অনেকেই জানেন না আসলে কেন এটা করছেন, যারা খুব ফ্যানাটিক
কিন্তু আমার মনে হয় এটা ব্যাপক আলোচনা হওয়া দরকার। মুসলিম দেশে কোথায় হয়েছে, কিভাবে রিফর্মটি হলো, সেটা যে ইসলাম বিরুদ্ধ হয়ে যায়নি, বা অন্যান্য ধর্মীয় আইন ইন্ডিয়াতেও তারা ম্যারেজ রেজিস্ট্রেশন করছেন কারণ সম্পত্তির বিষয় আসে, এগুলি সেখানে একটু সাহায্য করবে। তো আমার মনে হয় যে যেটি হয়ে আছে সেটি তো, এটা তো বলা যায় না যে না খুব সুবিচার হয়ে আছে। এবং এখন বাস্তবতাও এরকম, যেহেতু আমি ল্যান্ডে কাজ করি, আমি যে সিডোর কথা যেটা বললাম, এখন সরকার যেটা, সরি আমি ওই জায়গাটা আবার ফিরে যাই, একটা বললেন ল কমিশন মতামত দিয়েছে, তো সেই সেশনে আমাদের আগের হিউম্যান রাইটস কমিশনার উনি ছিলেন, হ্যাঁ, তো ওনাকে যখন প্রশ্ন করলো রিকমেন্ডেশন কমিটি যে আপনি কি মনে করেন, উনি হয়তো 5 সেকেন্ড সময় নিলেন, তারপর বললেন আমরা তো অবজারভার থাকি, বললেন যে হ্যাঁ আমারও মনে হয় এই রিজার্ভেশন এখন তুলে নেওয়ার সময় এসেছে, আর কতদিন, কেন সিডো কমিটি বলেছে যে এটা যে তোমরা টাইম বাউন্ড হও যে কবে করবা, কিন্তু যেটা বলা হলো আমরা ফ্লোরে শুনলাম যে এই গ্রাউন্ড রিয়েলিটি ডিফারেন্ট, এখানে এক ধরনের টেনশন তৈরি হতে পারে। তো আমি একটা সহজ হিসাব অনেকখানি দেই, আজও দিচ্ছি, সেটা হলো এদেশের প্রায় 50% নারী। তো এখন এইটা যদি রিফর্মস করতে চান, 50% জনসংখ্যা যদি আমরা তাদেরকে ইকুয়াল হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভে দেখি, তারা যদি এটা সমর্থনে ধরেন 5% নারীও চায় না, সেখানে যদি 45% নারীর সঙ্গে 10% পুরুষ যুক্ত হয়ে রাইট, এবং সেখানে যদি আরো 10% পুরুষই যুক্ত হন, তাহলে মেজরিটি কোনটা? তার মানে কি নারীরা মেজরিটি বা নারীরা কাউন্টেড হচ্ছেন না? এটি করা সম্ভব, কিন্তু এটি একটি আসলে পলিটিক্যাল উইলের দরকার। এটিকে সবসময় ভোটের রাজনীতি দিয়ে দেখলে চলবে না। আরো কেন চলবে না আমি বলি, যে সরকারি পরিসংখ্যান বলে যে এই দেশের জনশক্তি, শ্রমশক্তির 40% এখনো কৃষিতে নিয়োজিত, এবং এই কৃষিতে এখন বাড়তে বাড়তে ক্রমাশয়ে 72.6% নারী কৃষক রয়েছে। কিন্তু এই যে সম্পত্তির এই অবস্থাটা হয়েছে, ওয়েরেজ তারা 72%, কিন্তু সম্পত্তিতে ওখানে গ্রামীণ যে কৃষি সম্পদ বা সম্পত্তি, সেখানে তাদের অধিকার রয়েছে, মালিকানা রয়েছে 5%। তাহলে এই যে একটা টানাপোড়েন রলো, হ্যাঁ, এবং 72% নারী কৃষক বেরিয়ে আসলেন, এবং কৃষির যখন ভঙ্গুর অবস্থা, পুরুষরা রুরাল মাইগ্রেশন আউটসাইড দি কান্ট্রি হয়ে গেল, তখন কৃষির হাল ধরার মানে অবস্থায় ছিল না, সেখানে নারীরা বেরিয়ে এসছেন, নারীরা কাজ করছেন, এবং আমরা সব জায়গায়, আমি একেবারে গুনে গুনে উদাহরণ দিয়ে বলতে পারবো, আমরা সেই নোয়াখালীর চরে গিয়ে দেখেছি নারীরা সেই ছোট্ট একখণ্ড খাস জমিতে তারা চাষাবাদ করে তাদের অবস্থার উন্নতি ঘটিয়েছেন একই সাথে। এখন ওই যে কথা এসেছিল সম্পত্তি এবং সম্পত্তি আমরা টাকার মূল্য মানে এটাকে যাচাই করে থাকি, সেখানে একখণ্ড জমি পেলে সেটার মূল্যমান যেটুকু আছে সেটুকু ঘিরে যেই লাইভলিহুডটাকে তারা এখানে উন্নয়ন করেন, তাতে করে আর্থিক অবস্থার যে পরিবর্তনটি হয় সেটি কন্ডিশন বলি আমরা, তারপরেই কিন্তু তার অবস্থান পরিবর্তন হতে থাকে। সেখানে বিশেষত এই নারীদের হাতে যখন এই খাস জমি বা ছোট একটি সম্পত্তি যায়, আমরা দেখেছি যে তিনি এক নারী, তার 5টি কন্যা সন্তান, হ্যাঁ, তাদের পিতা নেই, উনি ওই সম্পত্তিটুকুকে ভিত্তি করে 5টি সন্তানকে লক্ষ্মীপুরে পাশাপাশি যে মানে জেলা শহর, সেখানে হোস্টেলে রেখে পড়াচ্ছেন, যেটি তার কন্ডিশন পরিবর্তনের সাথে সাথে তার পজিশন পরিবর্তনের, এম্পাওয়ারমেন্টের জায়গাটাকে ঢুকতে দিচ্ছে। এবং সেই হিসেবে আমি বলবো, শিপা আপা অনেক বলেছেন, যে আমার ল্যান্ড নিয়ে অভিজ্ঞতায় বলে যে অবশ্যই এক সম্পত্তিতে অধিকার পেলে, হ্যাঁ, সেখানে তার কন্ডিশন এবং পজিশন, তার এম্পাওয়ারমেন্টের সূচনা ঘটায়, এবং সেই ক্ষেত্রে যেহেতু সম্পত্তি তার অন্যান্য সম্পদও অ্যাক্সেস দিতে পারে, যে সব সম্পদ মিলে তার শিক্ষা, তার স্বাস্থ্য, আমরা বলি স্বাস্থ্য সুখের মূল বড় সম্পদ স্বাস্থ্য, তার জ্ঞান, হ্যাঁ, তার সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, তার পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, সবকিছু মিলেই কিন্তু সে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠে দাঁড়ায়, এবং মানুষ হিসাবে তার আইডেন্টিটি তৈরি হয়, যেটি হলো সবচেয়ে বড় কথা। আমরা দেখেছি যেখানেই তারা আর্থিকভাবে এই চর্চাটি নারী করতে পেরেছেন, বিশেষ করে গ্রামীণ নারীরা ভূমিকে কেন্দ্র করে করতে পেরেছেন, সেখানেই দেখা গেছে যে তারা বিভিন্ন সালিশ ব্যবস্থা, লোকাল বিচার ব্যবস্থা এবং বিভিন্ন কমিটিতে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। সেই সালিশ সবাই মেনে নিচ্ছে, অবাক হয়ে শুনি, দেখি, আপা আপনাদের কথা শুনে, বলে কি হ্যাঁ শোনে, তাহলে কোনটা ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে ঘরে আমার কথা শোনে, ঘরে তারা মূল্যায়িত হচ্ছেন। তো সেখানে সেই সম্পত্তি আমাদের দেশে যেহেতু
এখানে বললাম যে 40% লেবার ফোর্স প্রাইমারি সেক্টরে জড়িত, সেটি হলো কৃষি। সেখানে যদি তাদের অবস্থার পরিবর্তন এই সম্পত্তিকে ঘিরে করা যায়, তখন অবশ্যই তাদের অবস্থান পরিবর্তিত হয়, যাতে করে তার টোটাল এম্পাওয়ারমেন্ট, তার আইডেন্টিটি, মানব হিসাবে তার যে ডিগনিটি, সেগুলো তো সূচনা করে দেয় এবং বাকিগুলো সে তখন মোবিলাইজ করতে পারে। তো এইটা একটা আমি মনে করি যে সম্পত্তিতে অধিকারটি সবকিছু না হলেও এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট, সেটা তার জন্য জরুরি। সেটাকে ঘিরে সে ক্ষমতায়নের স্বপ্ন দেখতে পারে, বাস্তবায়ন করতে পারে, উদাহরণ তারা তৈরি করেছেন। তো কাজেই আমি মনে করি যে এখানে আইনের পরিবর্তন, যেটি আমাকে শিমুল প্রশ্ন করেছিলেন, সেটি কেন নয়, অনেক মুসলিম দেশ করেছে। বাস্তবতায় 72% নারীরা রয়েছেন, হ্যাঁ, তাদের একমাত্র উপার্জনের জায়গাটি হচ্ছে কৃষি ক্ষেত্র সেখানে। এবং এই জমির মালিকানা না থাকার কারণে, আমি একেবারে পরিষ্কার কারণগুলো বলছি, তারা কৃষক হিসাবে ফর্মালি অফিসিয়ালি আইডেন্টিফাইড নন। অনেক সময় আমরা বলি যে আচ্ছা কৃষক হিসাবে আইডেন্টিফাইড, ঠিক আছে তুমি কৃষক, তাতেই কি হয়ে গেল? নো, কৃষক হিসাবে না হওয়ার কারণে কৃষকের তালিকাভুক্ত নন। এবং এই যে সরকারি সমস্ত সাহায্য সমর্থন, আমরা জানি কৃষি অনেকখানি এখন এটা মানে খাদ্য উৎপাদনে হলো বাণিজ্যিকীকরণ হয়ে গিয়েছে। হাইব্রিড বীজ থেকে শুরু করে তাকে সেচ, তাকে কীটনাশক, তাকে সমস্ত কিছু কিনে নিতে হয়। কিন্তু এগুলোর ক্ষেত্রে যে সরকারি সাহায্য সমর্থন, ইভেন এই কোভিড পরবর্তী হয়ে জানেই চলছে, কোভিডকালীন সময়েও যে প্রণোদনাগুলি এসছে, সেখানে আসলে কোনো কৃষকই ঢুকতে পারছেন না। সেটি একেবারে ক্ষুদ্রতার জন্য এখনো প্রসেস করা হয়নি, 7 মাস 8 মাস হয়ে গেল, এটা খুব পরিষ্কার ভাবেই আমরা জানি। সেখানে নারীরা ঢুকতেও পারবেন না, কেননা তারা কৃষক হিসাবে আইডেন্টিফাইড নন। ব্যাংক কার্ড, কৃষি কার্ড যখন হলো, তারা ব্যাংকে এই কার্ড অনেকে করতে পারে না। যারা করেছিলেন বলেছেন যে তোমাদেরকে যারা কার্ড দিয়েছে তাদেরকে গ্যারান্টার হতে বলো, আমার কোলেটারাল চাই, আমি ব্যাংক। তো কোলেটারাল বলতে যদি কৃষক যান তখন তার জমি লাগে, কিন্তু ওই নারীর নামে তো জমি নেই, তিনি তো সেই কোলেটারাল পাবেন না, উনি তো কৃষক নন। অথচ এই 80% খাদ্যের যোগান ক্ষুদ্র পারিবারিক কৃষি থেকে আসে, সারা বিশ্বেই আসে, বাংলাদেশে চিরায়ত ভাবেই এটা ক্ষুদ্র কৃষির দেশ। এবং এখানে যদি 72% নারী থাকেন, তাহলে আর কখন সম্পত্তিতে এবং ইয়েতে তাদের অধিকার নিশ্চিত করা যাবে? যদি এটি নিশ্চিত না করা যায় তাহলে কি করে এগোবো? কৃষির এই যে ভঙ্গুর দশা হয়ে গেল, কৃষি আমাদের কোনো এক কালে ছিল যে প্রথম কন্ট্রিবিউটরি সেক্টর, এখনো আমরা মনে করে থাকি যে গার্মেন্টস হয়তো একদম প্রথম খাত, তা কিন্তু নয়। আনফরচুনেটলি সেবা খাত আমাদের প্রথম হয়ে গিয়েছে, এবং সেবা খাত থেকে সেবা কেনার জন্য ক্ষমতাটি মানুষের তৈরি হয়েছে বলেই সেবা খাত অনেক প্রসারিত হয়েছে। সেকেন্ডলি সেখানে আরএমজি সেক্টর এসেছে এবং কৃষির অবস্থান তৃতীয় এবং 14%-এ নেমে এসেছে। তারপরেও এখানে কিন্তু জনসংখ্যার দিক থেকে, শ্রমশক্তির দিক থেকে 40% নিয়োজিত, যার 72.6% হচ্ছে নারী। তারপরে আমাকে আপনারাই বলবেন যে কোন যুক্তিতে এখনো আমরা বলবো যে এটির রিফর্ম দরকার নেই, আইন কানুনের পরিবর্তনের দরকার নেই। বাস্তবতা কি বলে? কতটা ইগনোর করে থাকবো আমরা? কৃষির কি হবে? খাদ্য নিরাপত্তা আমরা খালি নারীরা কোথায় করেন জয়িতা পুরস্কারই দিব। এখন পুরস্কার পর্যন্ত এক নারী আসতে গেলে তার যে পথে প্রতিবন্ধকতা, তার যে জমিতে অ্যাক্সেস নেই, তার যে কৃষকের স্বীকৃতি নেই, সেগুলোর কি হবে? তার যে অন্যান্য সম্পদে তার অভিগম্যতা নেই, শিক্ষা, স্বাস্থ্য, সেগুলোতে কি হবে? মানুষের এম্পাওয়ারমেন্ট শুধু সম্পত্তি দিয়ে তো হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর টাকার মালিক কিন্তু অনেক অন্ধকার জগতের মানুষ হয়তো, কিন্তু এই যে সম্পদ, তার অন্যান্য সম্পদ যখন সন্নিবেশিত হয় তখন কিন্তু মানুষ বিকশিত হয়, তার মর্যাদা তৈরি হয়, আইডেন্টিটি তৈরি হয়। তো আমি অনেকগুলো এটাই বললাম যে রিফর্ম তো দরকার আছেই। মুসলিম অনেক দেশ করেছে, অনেক পার্শ্ববর্তী দেশে তারাও এখানে বিবাহ আইনের এখন রেজিস্ট্রেশন যেটা, সেটা তারা এখন নিশ্চিত করছেন, রিফর্ম হচ্ছে। মেজরিটির দোহাইও এখানে আমি যুক্তি দিয়ে বললাম যে কারা মেজরিটি, তাইলে নারীরা কি কেউ নন? যারা 50% রয়েছেন, এখানে কি মেজরিটি নেই? আমি কি সব সময় ভোটের হিসাবেই করব যে কয়েকজন কি বললেন তাতে আমার ভোট ব্যাংক নষ্ট হয়ে গেল? তাতে তো হবে না, বাস্তবতা তো তা বলে না। তো এটুকুই এ পর্যায়ে আমার বলার। খুবই মানে তথ্য সম্পূর্ণ আলোচনা ছিল এবং খুবই চমৎকার। আমি অনেক তথ্য আমিও জানতাম না, আপনার কাছ থেকে শুনলাম। এবং এটা আসলে খুবই আনফরচুনেট যে আসলে যে নারী কৃষিতে এত অবদান রাখছে সে কৃষক হিসেবে স্বীকৃতিই পাচ্ছে না।
কিন্তু আমরা আসলে সবাই জানি যে নারীর কৃষিতে এখন অবদান পুরুষের থেকে বেশি। বীজ তোলা থেকে শুরু করে একদম আহ, বাড়িতে ফসলটা তোলা পর্যন্ত আহ, তার যে অবদান, কিন্তু টাকাটা, অর্থটা আসলে যাচ্ছে পুরুষের কাছে, সে কিন্তু তখন আর পাচ্ছে না। তো আমি এই জায়গাতেই আসলে আমি শিপাপার কাছে আসবো। শিপাপা যেটা বলছিলেন মনি আপা, যে নারীর এখন পার্সেন্টেজ হিসেবে বলি যে নারীর অবদান, উম, যে আমার কাজের যে অবদান, সেখানে কিন্তু আর্থিক অবদান নারীর প্রচুর। এবং নারী, যদি আমি জনগণের যে হিসাব, সেই হিসাবও যদি বলি যে 50%-এর উপর হচ্ছে আমাদের দেশের টোটাল জনসংখ্যা নারী, সেক্ষেত্রে কেন নারীর প্রতি এই এই যে সম্পত্তির যে বন্টন, সেটা নারীকে কেন দেওয়া হবে না, অধিকারটা দেওয়া হবে না? কিন্তু আমার প্রশ্ন আপা আপনার কাছে, যে নারী আসলে নিজে কি এটা চাচ্ছে? নারী নিজে কি সেই সম্পত্তিটা চায়? আমি আমি অনেক জায়গাতেই দেখেছি যে নারী সে ইনকাম করছে, তার তার হয়তো সারা জীবনের জমানো অর্থ, সেই অর্থ দিয়ে হয়তো এক খন্ড জমি কেনা হচ্ছে, একটা বাড়ি কেনা হচ্ছে, কিন্তু সেই বাড়িটা হচ্ছে কিন্তু তার নামে না, হচ্ছে তার হাজবেন্ডের যেটা নামে বা বলছেন মনি অলরেডি খুব সুন্দর বলেছেন। হ্যাঁ। ব্যাপারটা কি তো এখানে প্রশ্নটা হচ্ছে যে নারী নিজে আসলে কি চাচ্ছে কিনা, এবং সেইখান থেকে আজ নারীর এই যে মানসিক পরিবর্তন, সেটা কি করে সম্ভব আসলে? আমি আরেকটু শুধু বলি, কৃষির কথা রওশন জাহান মনি এত সুন্দর করে বলেছেন ল্যান্ড রাইটস কৃষি নিয়ে। আসলে বাংলাদেশ যে কটা বিষয় নিয়ে পৃথিবীতে আসলে অগ্রগণ্য ভূমিকা পালন করছে, তার একটা হচ্ছে কৃষি, সেখানে নারীর অবদান। আমাদের আরএমজি সেক্টর, সেই নারীর অবদান। আজকে যদি নারীরা এই কাজে দক্ষ না হতেন, তাহলে আর যদি এটা নারীরা নাও করতেন, আসলে কি আমরা আরএমজি সেক্টরে এইভাবে আমাদের সুনাম অর্জন করতে পারতাম? তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মাইগ্রেশনের কথা বলি, অভিবাসী পুরুষ বেশি যাচ্ছেন, এটা সত্য, নারীর সংখ্যা অনেক বেড়েছে। তবে নারী অভিবাসীদের প্রতিটি পয়সা এই দেশ পায়। তারা একটা পয়সা খরচ করেন না, তাদের ভিসার জন্য কোনো খরচ লাগে না, যে সিস্টেমটা এখন আছে। এবং তাদের কোনো মানে প্রতি জাস্ট যা কিছু টাকা পান দেশে চলে আসে কিন্তু রেমিটেন্স হয়ে, যেটা পুরুষ একজন অভিবাসীর ক্ষেত্র সেটা কিন্তু সম্ভবই হয় না। তারপরে সেবা খাতের কথা বলেছি, সেখানে নারীরা অগ্রগণ্য ভূমিকা পালন করছেন। মাইক্রো ফিন্যান্স নিয়েও বাংলাদেশের একটা বিরাট নাম হয়েছে, সেখানে কিন্তু নারীর অবদান অনেক বেশি। এবং আমরা দেখছি যে এই মাইক্রো ফিন্যান্সে যে দরিদ্র নারী টাকা দিয়ে টাকা ফেরত দেওয়ার যে একটা কালচার তৈরি করেছেন, এটা কিন্তু পুরুষরা সেই সমকক্ষ হতে পারেনি। এটা হলো একটা দিক, নারীর উপযুক্ততা, যোগ্যতা, এত প্রতিবন্ধকতা থাকার পরেও। সেকেন্ড আরেকটা কথা বলি, সিডো নিয়ে আসলে আমি একটা প্রজেক্টে কাজও করেছিলাম আমরা। এবং আমরা সেখানে গ্রামে কৃষক, তারপরে সরকারি কর্মচারী, এই যে যারা কৃষিজীবী তারা, তারপরে স্কুলের শিক্ষক, স্টুডেন্ট, অনেক একটা বড় গ্রুপ নিয়ে আমরা একটা স্টাডি করেছিলাম শুধু বোঝার জন্য সিডোর যে আইনগুলা হয়েছে। সিডো, আচ্ছা সিডো বারে বারে বলছি, কনভেনশন ফর এলিমিনেশন এগেইনস্ট অল ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। নারীর প্রতি যত বৈষম্যমূলক আহ আইন আছে সে পরিবর্তন করার জন্য ইউএন এর এটা একটি কনভেনশন 80-র শুরুতে হয়েছিল, 80-র দশকে। এবং 90 দশকের প্রথম দিক থেকে আসলে এটা নিয়ে আমরা অনেক আন্দোলনও করেছি। এবং বাংলাদেশে আমরা সিডোর যে রিপোর্টিং, সেটা কিন্তু আসলে আমরা এই এনজিও সিএসএ সেক্টরই প্রথম করেছি, ইউএন এ শুরু করেছি আর কি। তারপরে গভর্নমেন্টও এখন করছেন, এবং আমাদের সরকারও এনজিও সেক্টর থেকে যে রিপোর্টটা যায়, অল্টারনেটিভ রিপোর্ট, সেটাকে আসলে ওনারাও খুবই ভালোভাবে গণ্য করেন। এখন এই সিডো যখন আমরা কাজ করেছি মাঠে, সিডোর দেখতে যে মানুষ কিভাবে নেয়, আমরা আমাদের ওখানে আমরা একটা মানুষকে পাই না, আস্ত প্রজেক্টের একটা মানুষকে পাই নাই যে বলেছে যে আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে, নারীকে আমার সম্পত্তি সমান অধিকার দেব না। কিন্তু যখন আমরা আসি ডিসিশন মেকারদের টেবিলে, তখনই কথাটা উল্টে যায়, না না এটা তো অনেক আপত্তি। আসলে আপত্তি না, আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা রওশন জাহান মনি বলেছেন যে আমাদের সেই সদিচ্ছা, পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছাটা এখানে অত্যন্ত দুর্বল বলেই আমরা দেখছি। কারণ সিডোনিয়া আমরা অনেক, আমি নিজে পার্সোনালিও আমার কর্মক্ষেত্রের কারণে অনেক বেশি আমরা বিভিন্ন জায়গায় আমরা গেছি, দেখেছি। এবং আমাদের প্রতিবারই আমরা, আমাদের সরকার এভাবে বলেছেন যে না আমরা এবার এই সমস্যার জন্য করতে পারি না, এই রিজার্ভেশন উইথড্র আমরা করে ফেলবো।
এই করতে করতে 16তে যখন আসছে, তখন কিন্তু আমাদের দেশের রিপোর্টে দিয়েছেন, সরকারের রিপোর্টে, যে আমাদের সমাজ রেডি না সিডোর এই পরিবর্তনের জন্য, যেটা একদম মারাত্মকভাবে একটা ভুল তথ্য। এটা সমাজের কিছুই নাই। আর যেভাবে মনি যুক্তিটা দেখালেন, বিউটিফুলি যুক্তি দেখিয়েছেন, যে আসলে তো অধিকাংশ মানুষ এটার পক্ষেই যাবে, এটার জন্য রেডি না, এটা ভুল। এটা হচ্ছে ওই যে আমাদের পাওয়ার, কি বলে, ভোটের ব্যাংক একটা আছে আমাদের, লোকায়িত ব্যাংকগুলোতে আমরা ভয় পাই বলে এই ব্যাপারে আমরা সদিচ্ছা প্রকাশ করি না, সত্য কথা বলাও বিরত থাকছি। এবং আমাদের ল কমিশনও বলেছেন যে এই আইনটা করার কার পিছনে কোন রকমের প্রতিবন্ধকতা নাই। তাহলে কার স্বার্থে এই যে 2 নম্বর আর্টিকেল সিডোর, যেখানে বলা হয়েছে নারীর বিদ্বেষী, নারীর বৈষম্যকারী প্রতিটি আইন কানুন পরিবর্তন করতেই হবে, কেন করছি না আমরা? যারা সিডোর সেই 84 সনে আমরা এটাকে রেটিফাই করেছি, রেটিফাই মনে হচ্ছে আমরা এটাকে স্বীকার করে নিয়েছি, এটার পরিবর্তন আমরা করব, এবং আমরা 4 বছর পর পর এটার জন্য কিন্তু রিপোর্ট করি সিডো কমিটির কাছে বৈশ্বিক ভাবে। তো এটা একটা ব্যাপার। এখন নারীরা কি রেডি না? আমরা যদি গ্রামে, আমরা যেখানে কাজ করি, গ্রামে গঞ্জে আমরা যে কাজ করি, বাংলাদেশ যে আজকে যে চাকার উপরে বসে এই যে এত রেমিটেন্স হচ্ছে আর এত ইনকাম হচ্ছে, কৃষিতে আমরা বাম্পার ফলন করছি, কার কার কারণে হচ্ছে? নারীদের একটা একটু বেশি অবদান আছে। আবার আমি আরেকটা স্টাডি করেছিলাম, যেখানে আলট্রা পুয়ার, অতি দরিদ্রদেরকে একটা আর্থিক এবং অন্যান্য বৈষয়িক সহযোগিতার মাধ্যমে ওদেরকে খুব ক্লোজলি মনিটরিং করে একটা খুবই সুন্দর প্রোগ্রাম বাংলাদেশ করেছে। বিশ্বে এখন বিভিন্ন জায়গায় এটা প্রতিফলিত হচ্ছে। এই যে অতি দরিদ্রদের সাথে কাজ করতে গিয়ে আমরা যখন সেখানে নারী পুরুষকে জেন্ডারে আলোচনা এবং আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি করেছি, যেখানে নারীদের কাজে পুরুষরা এগিয়ে এসছেন, তাদের মধ্যে একটা সম্মানের সম্পর্ক তৈরি হচ্ছে, সেইখানে আমরা দেখেছি যে ওই পরিবারগুলো, ওই গ্রামগুলোতে ইভেন ওই যে ইনকাম তারা করছিলেন, সেই আয়টাও তাদের কিন্তু অনেক বেশি গুণ বেড়েছে। কারণ তাদের পরিবারে একটা শান্তি আছে, সমমনা একটা ভাব আছে, মানে উভয় উভয়কে সহযোগিতা করছেন। এখন নারী যে নারী কাজ করে খায়, এবং অধিকাংশ নারী ঘরে হোক বাইরে হোক কাজ করেই খায়, সেই নারী তার অধিকার নিতে চাইবে না? এটা ভুল ধারণা। কেন নারী বলছে না আমাকে সিডো রিজার্ভেশন উইথড্র করুন? কেন বলছে না? যারা বলছে না, তার প্রথম কারণ হচ্ছে আমাদের পেট্রিয়ার্কাল সমাজে এটা তো আর নারীর কোনো আলাদা স্থান নাই বলার মতন। আর বললে পরে সারা পুরুষতান্ত্রিক সমাজ ওকে এসে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত করতে পারে। সেই জন্য অনেক সময় সে ভীত সন্ত্রস্ত হয়ে বলে না, এবং তার কাছে সে ইনফরমেশন যাচ্ছে না, যেটা মানেটা কি, এটা করলে কি সুবিধা হবে, এটা করলে আসলে কোনো অমঙ্গল হবে কিনা। আমাদের যেটা দেখেছি আমরা মাঠ পর্যায়ে, যদিও অনেক কাজ করেছে আমাদের এনজিও, সিএসও সবাই মিলে, কিন্তু আসলে অপসংস্কৃতি নিয়ে যারা কাজ করে, ধর্মকে যারা বিকৃত করে নিয়ে ধার্মিক হয়ে কাজ করে, ওরা কিন্তু কমিউনিকেশনে খুব ভালো। ওরা কি এমন একটা বুদ্ধি দেয় যেটা করলে বুঝি নারীর জন্য একটা বিপদ এসে যাবে। কিন্তু এইখানে এনজিও আসলে কতখান করবে? যতটুকুন করে। এইখানে আমাদের রাষ্ট্রের একটা বড় দায়িত্ব। রাষ্ট্র যদি মনে করে যে আমাদের দেশ সিডো রেটিফিকেশনে এখনো রেডি না, কিন্তু সারা বিশ্ব রেডি, এবং এটা অবভিয়াসলি আজ বহু বছর ধরে আমরা জানি বিভিন্ন যারা খুবই ভালোভাবে ধর্মকে পালন করেন, ইসলাম ধর্মকে পালন করেন, সেই সকল দেশে এটা রেটিফাইড হয়েছে। এটার জন্য সারিয়া ল কোনোভাবেই প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি। তাহলে আমাদের রাষ্ট্রের যদি সদিচ্ছা থাকতো, তাহলে আসলে সকল নারী এবং পুরুষরা এগিয়ে এসে বলতেন। তারা বলেন না কারণ তাদের পিছনে একটা অন্ধকার ছায়া আছে, যে ছায়াটাকে তারা ভয় পান। আমি মনে করি প্রতিটি নারী এবং পুরুষ সিডো রিজার্ভেশন উইথড্র করার জন্য একযোগেই বলবেন। কেন মনে করি? কারণ আমার জীবনে ভাগ্য হয়েছে আমি অনেক মানুষের সাথে গ্রামেগঞ্জে কাজ করেছি, পুরুষ এবং নারীর সাথে। মনে করেন 5 লক্ষ বাড়ির সাথে আমরা কাজ করেছি, নারী পুরুষের সাথে।
এবং যেখানে নারী পুরুষ দুজনে পাশাপাশি এগিয়ে আসছে সেখানেই তারা অনেক বেশি ভালো আছেন। এবং পুরুষরা বলেছেন যে আমার স্ত্রীর সাথে পাশে বসে থাকতে পারবো পাবলিক প্লেসে, এটা জীবনে চিন্তাই করি নাই, কিংবা ও যে আমাকে বুদ্ধিটা দেয় সেটা যে আমি নিয়ে সুবিধা হবে, সুযোগ সুবিধা বাড়বে, এই কথাগুলো আগে বিশ্বাস করতে চাই নাই। প্রবলেমটা ছিল আমাদের অ্যাটিটিউডানাল প্রবলেম। নারী মানে ওকে ধমক ধমক দিয়ে কিছু চোট থাপ্পড় দিয়ে নিচু করে রাখতে হবে। যেসব জায়গায় এই পরিবর্তন হয়েছে সেইখানে কিন্তু পুরুষ নারী সকলেই এটার পক্ষে মত দেবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে এই যে কি অপধর্মের অপশক্তির কারণে আরো বেশি, যেটার জন্য এত বড় সাহস হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা করতে দেবে না, মানে এগুলার তো কোনো যুক্তি নাই, এটা আরেক যুক্তি, কথা বলতে গেলে অনেক দিকে চলে যেতে পারে, আমি সেভাবে আসছি না। এই ব্যর্থতা কেন হয়েছে? কারণ আমাদের রাষ্ট্র খুবই একটা দুর্বলতা দেখিয়েছে, এই অপশক্তির ভয়ে রাষ্ট্র কিন্তু দুর্বল হয়ে আছে। আজকে আমরা এই জায়গায় আসলাম, আমাদের জাতির জনকের ভাস্কর্য আমরা দেখতে পারবো না ওদের জন্য, এবং রাষ্ট্রের কিন্তু এখানে এগিয়ে আসা উচিত। আমি শুনছি, আমি দেখছি যে সব মিডিয়া যেন কথা বলে, অমুক যেন কথা বলে, আরে বাবা মিডিয়া অমুক কি, এটা নিয়ে সোজাসুজি রাষ্ট্রকে আসা উচিত, সরকারকে আসা উচিত এইটাকে একটা সুষ্ঠু সমাধান করার জন্য এবং অপশক্তিকে সত্যিকার ভাবে এদের কণ্ঠটা টুটি টিপে ধরার জন্য। একইভাবে এই যে আমরা একটা বৈষম্য, এবং এইখানে এই সময় আমরা দেখছি যে কি পরিমাণে নারীর প্রতি অনাচার, অত্যাচার, সহিংসতা, নিপীড়ন হচ্ছে, রেপ যে বেড়ে যাচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে বেড়ে যাচ্ছে, সবকিছু কারণের পেছনে আছে নারীকে ছোট করে দেখা, নারীকে সবসময় মনে করা নারী একটা বস্তু, এবং এই বস্তু যে নারী তার একটা কারণ হলো তার তো ধন সম্পদ নাই, ওকে আমরা যত ইনকাম করুক, যত কিছু করুক, ওর ইনকাম ওর সম্পদ সবই আমরা নিয়ে নিতে পারি, আমরা এগুলোকে পুরুষরা নিয়ে নিতে পারি, সেই পুরুষ যারা হলো অত্যাচারী, যারা সহিংস্র পুরুষ। কাজেই এই যে সবগুলো অনাচার অত্যাচারের পেছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে নারীর অধিকার, নারীর সম্পদের অধিকার, নারীর চলাচলের অধিকার, সকল কিছুকে প্রতিবন্ধকতা তৈরি করছে। কেননা আমরা নারীকে তার যথাযোগ্য সম্মান দিতে ভয় পাচ্ছি, তার অধিকার, তার সম্পদে তার সমান অধিকার দিতে ভয় পাচ্ছি। এবং একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের দেশ নিয়ে আসছিলাম, সেই দেশে এসে নারীকে এখন পর্যন্ত নারী স্থান দিতে এত কোণঠা কেন? আমি প্রায় বলি এবং আজকেও বলবো, বাংলাদেশে নারীর ইস্যু, নারীর উপর, নারী বলতে আমি শিশু, আদিবাসী, যারা পার্সনস উইথ ডিসএবিলিটি সবাইকে ইনক্লুড করছি, প্রান্তিক জনগণ নারী নামে বলছি। নারীর প্রতি আসলে আমাদের দেশটা সম্পূর্ণভাবে ব্লাইন্ড, এবং নারীর প্রতি তারা কোনোভাবে নারীর অধিকার নিয়ে এগিয়ে যাচ্ছেন না। ওই কয়েকজনকে বড় বড় পজিশনে দেয়া মানে নারীর অধিকার প্রতিষ্ঠা করা নয়, এটা বুঝতে হবে। এবং সাধারণ নারীরা কিন্তু যে সক্ষমতা দেখিয়েছে দেশে, তাদেরকে অনেক আগে চলে আসার কথা ছিল, কিন্তু কোনোভাবেই আমরা এদেরকে আসতে দিচ্ছি না। আমরা নারী আমাদের কাছে প্রায়োরিটি নয়, নারীর উপর সহিংসতা, নারীর উপরে ধর্ষণ, গণধর্ষণ এই দেশের প্রায়োরিটি নয়। যতদিন আমরা এই ব্যাপারটাকে প্রায়োরিটি লিস্টে না আনতে পারবো, এটাকে সেন্ট্রাল করতে না পারবো সব কাজে, সব সিদ্ধান্তের এবং সব বুদ্ধির, সেদিন পর্যন্ত আসলে এই দেশটা এই পিছিয়ে থাকবে। আমরা যতই দেখাই না কেন অমুক পজিশন, তমুক পজিশন, অমুক বড় পজিশনে আমাদের 10 জন নারী আছে, আর দেখে দেখে রিপোর্টে টিক চিহ্ন দেই, ওটা শুধু টিক চিহ্ন দেওয়া হবে, এই টিক চিহ্ন দিয়ে কিন্তু খুব বেশি দিন চলা যাবে না। 5 বছর 10 বছর চলছি, তারপরে কি? কাজেই নারীর সম্পদে, নারীর চলাফেরায়, নারীর সকল কিছুতে সমান অধিকার, যার যেটুকুন অধিকার পাওয়ার কথা সেটা অবশ্যই দিতে হবে, এটা নিয়ে পিছিয়ে থাকলে চলবে না। এবং নারী যদি অধিকার পায়, পুরুষরা কিন্তু লাভবান হন। যেখানে নারীর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেসব জায়গায় পুরুষরা কিন্তু সেই ব্যবস্থার সুফলটা পাচ্ছেন। কেন পাবেন না? পুরুষরাও তো এই নারী পুরুষের যে একটা বিতণ্ডা, পুরুষরাও কিন্তু এই জন্য অনেক সাফারার। একটা পুরুষ তার নিজের মতন ইচ্ছাতে কাজ করতে পারেন না, 10 বছর 12 বছর হলে সারা ফ্যামিলির জন্য তার দায় দায়িত্ব এসে যায়।
এটা তো পুরুষের জন্য একটা ভয়ঙ্কর বিষয়। পুরুষকে যদি বউকে না মারে আর বাচ্চাদের থাপ্পড় না দিতে পারে, ওকে পুরুষ মনে করছে না। এটা চেয়ে লজ্জাজনক কিছু আছে? বউকে, তার বিবাহিত বউই হোক, তাকে রেপ না করতে পারলে মনে হয় না পুরুষের পুরুষত্ব আছে। মানে এটা যে কত বড় দুর্ভাগ্য একটা পুরুষের জন্য। এবং যে পুরুষ যে নারীর সাথে 24 ঘন্টার জন্য থাকছে, তার সাথে কথা বলতে পারে না মনের কথা, তার সাথে সাহসের কথা, দুঃখের কথা, ভয়ের কথাগুলো শেয়ার করতে পারে না, সেই পুরুষকে আসলে খুবই নিশ্চিন্ত, খুবই আরামে আছে? নয়। নারীর যেখানে যেখানে নারীর অধিকার, সুযোগ সুবিধে, নারীর চলাফেরা সবকিছুতে যত বেশি সাপোর্ট দেওয়া যাবে। একটা অফিসে যখন আমরা ম্যাটারনিটি লিভ দিচ্ছি, এবং আমরা এখন পেটার্নিটি, পুরুষের জন্য পিতৃত্বেরও ছুটি পাচ্ছে পুরুষরা। আর এই ছুটি এটা না যে ও তার বউকে সাহায্য করবে কিংবা কিছু, এই ছুটি অলসো সে যে পিতা হলো, এই পিতা যে হওয়ার যে আনন্দ, এই পিতা হওয়ার যে একটা বিস্ময়, সেইটুকুকে সে যেন অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে বিধায় এই তার পেটার্নিটি লিভের দরকার। কাজেই যেখানে নারী সুবিধা পায় সেখানে পুরুষ কিন্তু সুবিধা পাবেই, এটাই স্বাভাবিক। এই কথাগুলো পজিটিভলি আমরা না বলে আমরা সারাক্ষণই এমন একটা মানে ভাব রাখি যে নারীকে একটু সম্পদ দিলে বুঝে দেশ উল্টে যাবে, which is very wrong। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। খুবই চমৎকার আলোচনা আপা। মনে হচ্ছে যে আমাদের আসলে সময়টা একদম শেষের দিকে, কিন্তু মনে হচ্ছে যে আমরা কিছুই আলোচনা করলাম না, মনে হয় আরো অনেক আলোচনা বাকি রয়ে গেল। আমি একদম শেষ প্রশ্নটা করবো মনি আপাকে। মনি আপা, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু যদি বলি যে সম্পত্তিতে নারীর যতটুকু অধিকার প্রাপ্য আছে, যেমন দেখি আমাদের দেশে হিন্দু নারীদের আসলে কোনো অধিকারই নাই আইনত, কিন্তু মুসলিম নারীদের কিছুটা অধিকার হয়তো মানে আছে, খুব সামান্য একটা অংশ সে পায়, পৈতৃক সম্পত্তি বা হাজবেন্ডের সম্পত্তি যদি বলি। তো সেইখান থেকে আসলে কোনো নারী কি ওরকম মামলা করে তার অধিকার পাওয়ার জন্য? এরকম কোনো আপনাদের সংস্থায় কোনো মামলা এসেছে কিনা যে তার অধিকার পাওয়ার জন্য সে মামলা করেছে, এরকম কিছু? হ্যাঁ, খুবই কম, কিন্তু এসছে। কারণ না করার পিছনে কিন্তু অনেকগুলি কারণ আছে। একটা হলো তার আর্থিক সঙ্গতি, যে নারীটি বিশেষ করে প্রান্তিকতায় রয়েছেন, ইভেন শহুরে সমাজেও, হ্যাঁ, সম্পত্তির অধিকার নিয়ে শুধু পিতার সম্পত্তি নয়, যখন স্বামীর সম্পত্তিতে অধিকার চান, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উনি স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে সেটি হয়। এখন ওই অবস্থায় যখন উনি সম্পত্তিটি চান বা অংশ চান, তখন তার সঙ্গতি থাকে না যে এই মামলাটি করা থেকে পরিচালনা করা পর্যন্ত। আর আরেকটি রয়েছে সামাজিক প্রতিবন্ধকতা। ঘরে নিজের মা থেকে শুরু করে সবাই বলবেন আমাদের বংশে কেউ এরকম করেনি। হ্যাঁ, মামলা মোকদ্দমায় সম্পত্তি নিয়ে যাবা একটা বংশের, আমাদের এখানে অনার কিলিং না থাকলেও ইনডাইরেক্টলি এক ধরনের চাপ তো রয়েইছে যে লক্ষ্মী মেয়ে, গুড সিস্টার কখনো ওইভাবে এই সহায় সম্পত্তি নিয়ে কথা বলে না। এটা খুব খারাপ বিষয়। তবে হ্যাঁ, এসছে, আমরা ছোট করে সেটির আমরা রেমিডিও দিতে পেরেছি। যে আমাদের ময়মনসিংহের একটা আছে যে খুবই খারাপ অবস্থায় ছিল, সামান্য একটু সম্পত্তি সে পায়, ভাইদের কাছে সেটা ক্লেম করেছিল। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে গ্রামে গঞ্জে যখন আমাদের রিভিশনাল সার্ভে বলে, ঘুরে ঘুরে যখন জরিপ যায়, তখন কিন্তু ওখানে নাম জারি করা হয়। তো নাম জারিতে নাম ওখানে ডকুমেন্ট প্রডিউস করতে হয়, যদি পিতার সম্পত্তি হয় ভাই বোন কয়জন আছে বলতে হয়। তো সেখানে কতগুলি প্রবাদ প্রচলিত আছে, হলো যে যখন হয় জরিপ মানুষ হয় গরিব, আর যখন হয় জরিপ বোন মারা যায়, তখন গিয়ে ভাইরা বলে যে আমার ওই বোন বেঁচে নেই। তো ওই রকমই একটি বঞ্চনার কেস, একটি নয় বেশ কয়েকটি। সেখানে ওই যে তার একটা সংগঠন করত, যে একসাথে করে তারা কৃষিজীবী এবং তাদের একটি ছোট্টখাটো সমিতি মতো রয়েছে নারীরা একসাথে, এবং এই সংগঠনের জোরেই কিন্তু উনি এটা চেয়েছেন, শক্তি জুগিয়েছে সবাই। এবং যেহেতু এটা আইনে তো বেআইনি কিছু নয়, আইনগত ভাবেই উনি পান, সেটি পেয়েওছেন। সেখানে কিন্তু অনেক সময় একা লড়াই করতে গেলে শক্তি সামর্থ্য এগুলি যেমন লাগে, এবং চারদিকে সাপোর্ট না থাকলে টিকে থাকতে পারেন না। হয়তো একসময় দেখা যাবে যে উনি বেঁচেই নেই দুর্বলতম অবস্থায় থাকলে। কিন্তু চায় কিনা জিজ্ঞেস করলে আমি বলবো যে না, অনেকখানি চায় না। তাহলে কি ওরা চায় না, নাকি চাইতে পারে না?
আমার মনে হয় চাইতে পারে না। চাওয়ার পরে যে অবস্থাটি হয়, তার পায়ের তলার মাটিটুকু আরেকটু দুর্বল অবস্থানে চলে যায়, সরে যায়। কাজেই মনে করেন যে আমি যে অবস্থায় আছি তার চেয়েও আমার অবস্থা খারাপ হয়ে কাজে আমি চাইবো না। তো কাজে আমার উত্তর আমি সরাসরি বলবো না যে চায় কিনা, চাইতে পারে কিনা, পাওয়ার মতো পরিবেশটি থাকে না। কিন্তু চেয়েছেন, পেয়েছেন, সেখানে অন্যান্য ফ্যাক্টর গুলি কাজ করেছে। উনি অন্যদের সঙ্গে লিঙ্ক ছিলেন, ওখানে সাংগঠনিক শক্তি ছিল, অন্যদের লিগ্যাল এড সাপোর্ট ছিল, কাজেই অ্যাডমিনিস্ট্রেশন দৌড় পর্যন্ত পৌঁছানোর সহায়তাটা ছিল। চেয়েছেন, পেয়েছেন, চাইবেন না কেন? যার কিছুই নেই, অন্য পক্ষে হয়তো রয়েছে, হ্যাঁ, তখন চাইবেন না কেন? একটা কথা কি, আসলে নারী চায় কিনা এই প্রশ্নটাও একটা, মানে এই প্রশ্নের সাথে অনেক প্রশ্ন জড়িত। নারী চাইলে তারপরে কি হয় তার? অধিকাংশ ক্ষেত্রে একটা নারী যখন ধর্ষিত হয়, সে বিচার চায় না। একটা নারী যখন ভাত কাপড় পায় না, সে চায় না ভাত কাপড় খেতে। চায় যখন, চাইলে কি হয়? ঘরের মধ্যে চাইলেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা, তার জীবনে আরো অনেক অসুর শক্তি নেমে আসে। আর সেখানে আমাদের থানা কি অবস্থা সেটা তো আমরা জানি। তারা তো পারলে আরো ওকে এবং ওর পরিবারকেই ধ্বংস করে দেবে। আমাদের বিচার ব্যবস্থাও কিন্তু নারীর জন্য বান্ধব নয়। এবং আমাদের যারা লয়ার্সরা আছেন, আমরা এরকমও দেখেছি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস কোর্টে নিয়ে যাবে, তখন সেখানে বলা হচ্ছে কোনো আইনজীবী তো এই কেস নেবে না, কারণ সংস্থার বিরুদ্ধে কেস করবে একটা মানুষ, যত পাওয়ারফুল হন আপনি, আমরা এই কেসটা নিতে পারবো না। এই যে একটা সিন্ডিকেট আসলে সব জায়গায় আছে নারীর এগেইনস্টে, এটা মনে রাখতে হবে। কাজে চায় কি চায় না, না চায়, কিন্তু চাওয়ার সুযোগটা আছে কিনা। একদম, মানে এটা আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, এটা আমিও দেখেছি যে যে বোনটা হয়তো সে সম্পত্তিটা চেয়েছে, সে কিন্তু ওই পরিবারে খুব খারাপ হিসেবে ট্রিট হয়েছে, এবং ভাইদের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যে কেন সে সম্পত্তি চাইলো, এটা একটা অপরাধ। আবার প্রচুর বোনদের মানে দেখি আমি যে তারা ছেড়ে দেয় না, ভাইদের সম্পত্তি কেন নিব, আমার মানে এটা যেন একটা খুব অপমানের ব্যাপার যে আমি সম্পত্তি নিচ্ছি, এরকমটা কেননা অনেকের কাছে দেখেছি। হ্যাঁ, সম্পত্তি যদি চায় তাহলে সম্পর্ক নষ্ট হয়, আর কোনোদিন নিজে সেই বাড়িতে বেড়াতেও যেতে পারে না। হাজার হোক আমার বয়স 50-60 যাই হোক, বাপের বাড়ি যেতে তো ইচ্ছে করে। সেই জন্য মেয়েরা চায় না, ভয়ে চায় না, যে তাহলে তো আমাকে অন্যভাবে তারা আমার বন্ধ করে দেবে বাপের বাড়িতে আসা। একদম। লাইফ অনেক আম, একদম আসলে এটা এমন একটা আলোচনা করার আসলে আরো অনেক জায়গা আছে, কিন্তু আমাদের সময়টা একদমই শেষ। আপা, অসংখ্য ধন্যবাদ অসম্ভব সুন্দর আলোচনা করার জন্য, এবং আমি খুবই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনাদের দুজনেরই আলোচনা। মনে হচ্ছিল যে এটা আরো কন্টিনিউ করা উচিত, কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা আছি। নিশ্চয়ই আমরা ভবিষ্যতেও আপনাদেরকে পাবো স্পেসের সাথে ডাকলে, সেই আশা করছি, দাবিও করছি আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের আলোচনাটা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও এরকম একটা আয়োজন দেওয়ার জন্য। কথা বলতেই হবে, কথা বলতেই হবে। ধন্যবাদ।